হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজকে থাকছে মাসুদ রানা সিরিজের বিদেশি গুপ্তচর দ্বিতীয় খণ্ড বইটির দ্বিতীয় পর্ব। লজ্জা পাওয়ার ভান করল রানা। না না, কী যে বলেন, আমার যোগ্যতা নয়, ওটা আপনার লোকদের অযোগ্যতা। যাদের নিয়ে কাজ করছেন তা ঠিক, বাঁকা করে হাসল সিলভিও। কিন্তু অন্যদিকে তাদের যোগ্যতার অভাব নেই। এরা জানে কি করে মানুষের মুখ থেকে কথা বের করতে হয়, তাই না কি? কিন্তু মনে হচ্ছে অনিলকে দিয়ে কথা বলাতে পারিনি ওরা, নইলে এখানে আপনার মূল্যবান সময় অপব্যয় করতে হতো না। কথা অনিলকে বলতেই হতো, আজ হোক কাল হোক, স্বীকার না করে উপায় ছিল না। হয়তো সময় লাগতো একটু বেশি। অসুস্থ ছিল বলে সাবধানে এগুতে হয়েছে গিয়ানকে। সুস্থ অবস্থায় থাকলে আরও চাপ দিতে পারত ও। মুমূর্ষু লোককে বেশি চাপ দেয়া যায় না, ফট করে মরে যায়। তাই জ্বলন্ত সিগারেট ঠেসে ধরে মৃদু নির্যাতনের ব্যবস্থা হয়েছিল। ঠিক বলেছেন, আধমরা লোক বা স্ত্রীলোকের উপর প্রয়োগ করলে এতে বেশ কাজ পাওয়া যায়। জুলি মাজিনিকেও নিশ্চয়ই মরতে হয়েছে গিয়ানের হাতেই। না, উড্ডি। কথা বের করেছে গিয়ান, কিন্তু শেষ কাজটা সেরেছে উড্ডি, ডিভিশন অব লেবার। কিন্তু সিনর, আমরা আমাদের বক্তব্য থেকে সরে গেছি অনেক দূরে। দিয়ে দিন প্যাকেটটা। মাথার মধ্যে আগুন ধরে গিয়েছিল রানার। এক লাফে খুদে শয়তানটার ঘাড়ে পড়ে কণ্ঠনালীটা ছিঁড়ে ফেলতে ইচ্ছে করল ওর। দাঁতে দাঁত চেপে সামলে নিল সে। সময় আসুক, এখন কিছু করতে গেলে অবধারিত মৃত্যু। সিগারেট টান দিতে গিয়ে লক্ষ্য করল কাঁপছে ওর হাতটা। উত্তেজিত হবেন না সিনর মাসুদ রানা। আপনি বাংলাদেশের একজন দুর্ধর্ষ স্পাই হতে পারেন, কিন্তু কিছুতেই আমার কাছে পৌঁছতে পারবেন না। প্যাকেটটা দিয়ে দিলেই সসম্মানে বিদায় নেব আমরা। কেউ আপনার গায়ে হাত তুলবে না। আগে অনিলের সাথে কথা বলতে হবে আমাকে, বলল রানা মোলায়েমভাবে। সিগারেটটা ফেলে দিল অ্যাশট্রেতে। আগামীকাল বিকেল নাগাদ একবার আসুন আপনারা। ততক্ষণে অনিলের বক্তব্য শুনে একটা কিছু সিদ্ধান্তে পৌঁছতে পারবো আশা করছি। হাই তুলল রানা। ঘুম পাচ্ছে বড্ড। যদি কিছু মনে না করেন, আমি এখন বিশ্রাম নিতে চাই। লুইজার দিকে ফিরল রানা। তুমি থাকবে না এদের সাথে চলে যাবে লুইজা? খপ করে রানার হাত ধরল লুইজা। প্লিজ রানা, দিয়ে দাও ওটা। তুমি বুঝতে পারছো না কেন? বুঝতে আমি ঠিকই পারছি সিনোরিনা, কিন্তু নিরপেক্ষতার খাতিরে অনিলের ভার্সন শোনা দরকার আমার, নইলে অবিচার করা হবে। উঠে দাঁড়ালো রানা। সাথে সাথে কাঁধের উপর ধরাম করে আঘাত পড়ল। সামনের দিকে এক পা হোঁচট খেল রানা। ঘাড় ফিরিয়ে দেখল গিয়ানের ভয়ঙ্কর মুখ। রিভলভারটা ধরা আছে রানার দুই চোখের ঠিক মাঝখানে। ট্রিগারের উপর চেপে বসে আছে তর্জনীটা। বসো, গম্ভীর গলায় আদেশ করল গিয়ান। তড়াক করে উঠে দাঁড়ালো লুইসা। ঝচ করে ফিরল সিলভিওর দিকে। এটা কি হচ্ছে সিলভিও? তুমি কথা দিয়েছিলে ওর গায়ে হাত তোলা হবে না। কি করব বলো? উনি যে এমন অবুঝের মতো ব্যবহার করবেন সেটা আমার জানা ছিল না। রানার চোখের দিকে চাইল সিলভিও। বসে পড়ুন সিনর মাসুদ রানা। বল প্রয়োগের জন্যে আমি খুবই দুঃখিত, কিন্তু আপনি আপনার অবস্থাটা উপলব্ধি করতে পারছেন না এখনও। আপনি আমার বন্দী, তাই নাকি? বাম হাতে কাঁধটা ডলতে ডলতে বসে পড়ল রানা আবার। তাহলে আর নিরপেক্ষতার প্রশ্ন তুলতে গিয়েছিলেন কেন? আপনি নিজেই আমাকে ঠেলে দিচ্ছেন আপনার প্রতিপক্ষ শিবিরে। আপনি ভুল বুঝছেন আমাকে। চিকন হাসি খেলে গেল সিলভিওর ঠোঁটে। আমাদের হাতে সময় কম, অপেক্ষা করার উপায় নেই। আপনি এইমাত্র বললেন
অনিলের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন। আমি দুঃখিত, সেটা সম্ভব নয়। মারা গেছে অনিল চ্যাটার্জি। ঠান্ডা স্থির দৃষ্টিতে চাইল রানা সিলভিওর চোখের দিকে, তারপর মুচকি হাসল। এত সস্তা দরের ব্লাফে কাজ হবে না সিনর। বেঁচে আছে অনিল চ্যাটার্জি। হাসপাতালে রওনা হবার 5 মিনিটের মধ্যে মারা গেছে ও। ভিসকন্টির ফোন পেয়ে আমার লোকজন তৈরি ছিল আপনাদের গন্ডোলার জন্যে। একটা মোটরবোট ছিল গন্ডোলার অপেক্ষায়। মোটরবোটের ধাক্কায় ডুবে গেছে গন্ডোলা। ডুবে মরেছে অনিল। আপনার লোক দুজন অবশ্য অনেক চেষ্টা করেছিল ওকে বাঁচাবার, কিন্তু কোনো লাভ হয়নি। বালির বস্তার মতো তলিয়ে গেছে সে পানির নিচে। মুচকে হাসল সিলভিও রানার বিস্মিত হতবাক মুখের দিকে চেয়ে। বলেই চলল, আমাদের শক্তি, সামর্থ্য আর ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই আপনার, সিনর মাসুদ রানা। তাই অবাক হচ্ছেন এত সামান্যতেই। সারা ইউরোপে আমাদের অসাধ্য কিছুই নেই। যা খুশি তাই করতে পারি আমরা। যাক, যা বলছিলাম, অনিলকে নিয়ে আপনার 2 সঙ্গীকে গন্ডোলায় উঠতে দেখে বুঝতে পারলাম প্যাকেটটা কোথায় লুকানো আছে জানতে পেরেছেন অনিলের কাছ থেকে, এবং সেটা সংগ্রহ করতে গিয়েছেন আপনি। নইলে আপনিও যেতেন ওদের সঙ্গে হাসপাতালে। ব্যাস, বাকিটুকু খুবই সহজ কাজ। খুবই সাবধানে অনুসরণ করা হলো আপনাকে। সাপও মরল, লাঠিও ভাঙল না। নিজের বিজয়ে আপন মনে হাসল সিলভিও। ভালো কথা। আপনার সঙ্গীদের কি হলো সে কথা ভেবে হয়তো উদ্বিগ্ন হচ্ছেন আপনি। উদ্বেগের কিছুই নেই। নিরাপদে তীরে পৌঁছেছে ওরা। আমার লোকজন রীতিমতো সাহায্য করেছে ওদের পারে উঠতে। বর্তমানে বহাল তবিয়তে আছে ওরা একটা বাড়িতে, মাটির নিচের এক ঘরে। কিন্তু আপনি যদি অসহযোগিতা করেন, খুব বেশিক্ষণ ভালো থাকবে না ওরা, বুঝতে পেরেছেন? তুরুপের সব তাস এখন আপনার হাতে, সিনর মাসুদ রানা। দয়া করে প্যাকেটটা বের করে দেবেন কি? কয়েক সেকেন্ড সিলভিওর মুখের দিকে চেয়ে রইল রানা। দ্রুত চিন্তা চলেছে ওর মাথার মধ্যে। চেয়ে রয়েছে, কিন্তু দেখছে না রানা সিলভিওকে। বোঝা গেল ভারত সরকার অনিলকে যাই মনে করুক, কিছু গোপন তথ্য সংগ্রহ করেছে অনিল একটা শক্তিশালী আন্তর্জাতিক দলের কাছ থেকে, এবং এই তথ্য নিয়ে সে ভারতে পৌঁছতে চাইছে। এদের জন্যে সেটা পুনরুদ্ধার করা এতই জরুরি যে তা করতে গিয়ে 2-5টা খুন হয়ে গেলেও পরোয়া নেই। অর্থাৎ এই তথ্য ভারতে পৌঁছলে ভয়ানক ক্ষতি হয়ে যাবে এদের। তাই সর্বশক্তি নিয়োগ করেছে এরা এই ব্যাপারে। এমন হতে পারে যে ভারতের প্রতি আনুগত্যের এটাই একমাত্র প্রমাণ অনিলের হাতে। এটা খোয়া গেলেই সব যাবে ওর। কোনো অবস্থায় যেন প্যাকেটটা এদের হাতে না পড়ে তার ব্যবস্থা করা দরকার। নীল প্লাস্টিকে মোড়া প্যাকেটটা ভেসে উঠল রানার মানসচক্ষে। তামার ফুলদানিতে রয়েছে ওটা। মোটেই নিরাপদ নয়। একটু মাথা খাটালেই বের করে ফেলবে সিলভিও। প্রথমে ওকে সার্চ করা হবে, কিন্তু যখন পাওয়া যাবে না তখন খুব সহজেই বুঝে নেবে সিলভিও যে এ বাড়িতে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যে কোথাও লুকিয়েছে রানা ওটা। কয়েক সেকেন্ড একা ছিল রানা হলরুমে। নিশ্চয়ই ওখানেই কোথাও লুকানো আছে ওটা। হাতের তালু দুটো ভিজে এলো রানার। অন্ধের মতো এই ফাঁদে ধরা পড়ার জন্যে নিজের উপরই ক্ষেপে গেল সে। উড্ডি আর সেই লোকটাকে এত সহজে হাল ছেড়ে দিতে দেখে আগেই সন্দেহ করা উচিত ছিল ওর। যাই হোক, পরিষ্কার বুঝে নিয়েছে সে প্যাকেটটা এদের হাত থেকে রক্ষা করার কোনো উপায় নেই। তবু এদের মনোযোগ অন্যদিকে ফেরাবার চেষ্টা করতে হবে যতটা পারা যায়। সিনর মাসুদ রানা, তীক্ষ্ণ কণ্ঠে বলল সিলভিও, দিয়ে দিন প্যাকেটটা। আমার কাছে যদি থাকতো তাহলে কিছুতেই আপনাকে দিতাম না ওটা, কিন্তু যেহেতু নেই, দেয়া না দেয়ার প্রশ্নই উঠতে পারে না। কি বলেন? ঝট করে উঠে দাঁড়ালো সিলভিও। প্রচুর সময় নষ্ট করেছি আমি ভদ্রতা রক্ষা করতে গিয়ে। আর নয়। হাত বাড়ালো। দিন প্যাকেট। প্লিজ রানা, তোমার তো কিছু না, দিয়ে দাও না ওটা, ঝামেলা চুকে যাক। আবার রানার হাত চেপে ধরল লুইজা।
মৃদু হাসল রানা সিলভিওর চোখের দিকে চেয়ে। খামোকা মেজাজ গরম করে লাভ নেই খোকা, আমার কাছে নেই ওটা। পপিনির দিকে চাইল সিলভিও, মাথা ঝাঁকিয়ে ইঙ্গিত করল, সার্চ করো একে। ঘাড়ের পিছনে রিভলভারটা ঠেসে ধরে গুঁতো দিল গিয়ান জোরে। উঠে দাঁড়াও। ধীরে ধীরে উঠে দাঁড়ালো রানা। প্রত্যেকটা পকেট সার্চ করল পপিনি দ্রুত হাতে। মাথা নাড়ল, নেই। তারপর মৃদু চাপড় দিয়ে পরীক্ষা করল রানার সর্বাঙ্গ। রানার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে স্টিলেটোটা বের করে আনলো। তারপর সরে দাঁড়ালো। ঠিক এমনি সময়ে ঘরে ঢুকল উড্ডি। রানার দিকে চেয়ে মিষ্টি করে হাসবার চেষ্টা করল। চোখ দুটো জ্বলছে প্রতিহিংসায়। একটা চোখ ফুলে আছে বাতিস্তার ঘুষি খেয়ে। সর্বক্ষণ চোখে চোখে রেখেছিলে একে? প্রশ্ন করল সিলভিও। হ্যাঁ সিনর, ফেব্রুয়ারির দেয়াল মন্দিরটায় গিয়েছিল ও। শিকের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে কি যেন নিল। আমাদের দেখতে পেয়ে দৌড়াতে শুরু করল। চ্যাটার্জি কি কোনো দিন এই মন্দিরের কাছাকাছি গিয়েছিল? জিজ্ঞেস করল সিলভিও। উত্তর দিল গিয়ান, না সিনর, কিন্তু ওই মেয়ে লোকটা জুলিমাজিনি গিয়েছিল। হ্যাঁ, বলল উড্ডি, কয়েকদিন আগে এই মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি আমি ওকে। আমি মনে করেছিলাম প্রার্থনা করছে বুঝি। দৌড়াতে শুরু করার পর সিনর মাসুদরা নাকি ওটা কোথাও লুকোবার সুযোগ পেয়েছিল। না, আমি আর রিক্কি পেছনেই ছিলাম, চোখের আড়াল হতে দেইনি। রানার দিকে ফিরল এবার সিলভিও। দিন প্যাকেট। দেব না, শান্ত কণ্ঠে বলল রানা। রাগে লাল হয়ে উঠল সিলভিওর ফর্সা চেহারা। দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ালো কিছুক্ষণ। ফুলে উঠেছে নাকের পাতা। বহু কষ্টে সামলে নিয়ে বলল, প্রয়োজন পড়লে আমি কতটা কঠোর হতে পারি সে সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। শোনেন মাসুদ রানা, নিজের অবস্থাটা আপনি মোটেই উপলব্ধি করতে পারছেন না। প্যাকেটটা পেতেই হবে আমার, কেউ আটকাতে পারবে না আমাকে। ঘরময় বার দুই পায়চারি করে এসে থামল আবার রানার সামনে। আপনার কাছে আপনার সঙ্গীদের জীবনের মূল্য ঠিক কতখানি জানা নেই আমার। ওদের প্রাণের বিনিময়ে প্যাকেটটা ফেরত দিতে রাজি আছেন কি না ভেবে দেখুন 2 মিনিট। প্যাকেটটা আমার হাতে তুলে দিলে ছেড়ে দেব আমি ওদের। যদি না দেন এক্ষুনি হুকুম দেব আমি ওদের গুলি করে মেরে ফেলার জন্যে। বিশ্বাস করুন, ধোঁকা দেওয়ার চেষ্টা করছি না আমি। যা বলছি ঠিক তাই করব 2 মিনিট পর। এই অপ্রত্যাশিত প্রস্তাবে মনে মনে চমকে গেল রানা। ও আশা করেছিল ওর উপর নির্যাতন চালানো হবে, কিন্তু হঠাৎ মোড় ঘুরিয়ে যে বাতিস্তা আর ওস্তাদের উপর আক্রমণ করে বসবে সিলভিও, এটা কল্পনাও করতে পারেনি। যত গুরুত্বপূর্ণ তথ্যই হোক, তার জন্যে দুজন নির্দোষ লোকের প্রাণ নিতে দেবে না রানা এদের। কিন্তু আগে জানা দরকার ধোঁকা দিচ্ছে কিনা। আপনার কথায় বিশ্বাস কি? প্রশ্ন তুলল রানা। আমি কি করে জানব যে ওই দুজন সত্যি আপনার হাতে বন্দী হয়েছে? কি করে জানব যে সত্যি মারা গেছে অনিল চ্যাটার্জি? আমার সঙ্গীদের সাথে দেখা করবার আগে তো আমি কোনো অবস্থাতেই দিতে পারি না ওটা আপনার হাতে। তাছাড়া দিলেই যে আপনি ওদের ছেড়ে দেবেন তার কি নিশ্চয়তা? এতক্ষণে হাসি ফুটল সিলভিওর মুখে। নিশ্চয়তার ব্যবস্থা করা যাবে। ওদের সাথে আপনার দেখা হওয়ারও ব্যবস্থা করছি। কিন্তু মনে রাখবেন সিনর মাসুদ রানা, প্যাকেটটা না দিলে ওদের মরা মুখ দেখতে হবে আপনার। চলুন আমার সাথে। পথে কোনো রকম গোলমাল করে লাভ নেই, পালাতে পারবেন না। যদি আমাদের হাত থেকে ছুটে বেরিয়ে যাওয়া আপনার পক্ষে সম্ভব হয়ও, জেনে রাখবেন সঙ্গে সঙ্গেই মৃত্যু ঘটবে আপনার 2 সঙ্গীর। পালাবো না আমি, বলল রানা। কোথায় আছে ওরা? কাছেই। লুইজার দিকে ফিরল সিলভিও। তোমার আসার দরকার নেই লুইজা। আমার কথা আমি রেখেছি। জীবনে কোনো দিন এতখানি ধৈর্য ধরতে দেখনি নিশ্চয়ই তুমি আমাকে। কিন্তু এর পরেও যদি সিনর মাসুদ রানা কোনো রকম গোলমাল করার চেষ্টা করে, তাহলে দাঁত বেরিয়ে পড়বে আমার।
আসল রূপ বেরিয়ে আসবে। সেটা তোমার দেখার দরকার নেই। যতটা সহ্য করেছি তার বেশি সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়, তুমি জানো। কাজেই আমরা বেরিয়ে যাওয়ার সাথে সাথে হোটেলে ফিরে যাবে তুমি। রানার দিকে ফিরল। চলুন সিনর, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, দেখুন এসে নিজ চোখে। দরজা দিয়ে বেরিয়ে গেল সিলভিও। পিছন পিছন চলল রানা। তার পিছনে রিভলভার হাতে উড্ডি, গিয়ান আর পপিনি। হলরুমের মাঝামাঝি এসে থমকে দাঁড়ালো সিলভিও। ধড়াক করে লাফ দিল রানার বুকের ভিতর কলজেটা। একটা দুটো হার্টবিট মিস হয়ে গেল। সন্দেহাতীত দৃষ্টিতে ঘরের চারপাশে চোখ বোলালো সিলভিও। দাঁড়াও 1 মিনিট। ধূর্ত হাসি ফুটে উঠল সিলভিওর ঠোঁটে। এত সবের কোনো দরকার নাও পড়তে পারে। মন্দির থেকে এই বাড়ি পর্যন্ত উড্ডির চোখে চোখে ছিলেন আপনি। প্যাকেটটা কোথাও লুকোবার সুযোগ ছিল না আপনার। কিন্তু এই হলরুমে কয়েক সেকেন্ড আপনি একা ছিলেন। সেই কয়েক সেকেন্ডের মধ্যে ওটা এই ঘরেই কোথাও লুকিয়ে রাখা অসম্ভব নয়। আপনার কাছে যখন নেই, ওটা এ ঘরেই কোথাও লুকিয়ে রেখেছেন ধরে নেওয়াটা খুব একটা অযৌক্তিক কিছু হবে না, কি বলেন? বুকের ভিতর ধড়াস ধড়াস শুরু হয়ে গিয়েছে রানার। টের পেল ফ্যাকাশে হয়ে যাচ্ছে মুখটা, রক্ত সরে গিয়ে। কিন্তু অসাধারণ মানসিক শক্তি বলে মুখের চেহারাটা ঠিক রাখল সে। খামোখা খোঁজাখুঁজি করে লাভ নেই সিনর, বলল রানা। সত্যি কথা বলতে কি, ভিড়ের মধ্যে আমার এক বন্ধুর পকেটে পুরে দিয়েছি আমি ওটা। আপনার স্যাঙ্গাতরা কেউ দেখতে পায়নি। আমার সঙ্গী দুজনকে মুক্তি না দিলে ওটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনার। দেরি না করে চলুন, সেখানে যাওয়া যাক। ঝট করে ফিরল সিলভিও উড্ডির দিকে। তোমাদের অলক্ষ্যে ওটা পাচার করা সম্ভব ছিল এর পক্ষে? একটু ইতস্তত করে মাথা ঝাঁকিয়ে সায় দিল উড্ডি। ছিল, ভিড়টা খুব ঘন ছিল। চোখের আড়াল করিনি ঠিকই, কিন্তু আমরা শুধু এর কাঁধ পর্যন্ত দেখতে পাচ্ছিলাম, হাত দেখতে পাইনি। নিচ দিয়ে কারু হাতে ওটা দিয়ে দেয়া এর পক্ষে অসম্ভব ছিল না। খুবই ধূর্ততার সাথে কাজটা করেছেন সিনর মাসুদ রানা, কাষ্ঠ হাসি হেসে বলল সিলভিও। কিন্তু তাতে অবস্থাটা এমন কিছুই পরিবর্তিত হচ্ছে না। প্যাকেটটা আপনার বন্ধুর কাছ থেকে সংগ্রহ করে আমার হাতে তুলে দেবেন আপনি। হাফ ছাড়ল রানা। তা দেব, কিন্তু তার আগে আপনার কথার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে আমাকে। তা ঠিক, ওদের দেখা পাবেন আপনি অল্পক্ষণের মধ্যেই। আবার একবার ঘরের চারিদিকে চোখ বোলালো সিলভিও। মৃদু হেসে চাইল রানার চোখে। তবে এই ভিড়ের মধ্যে বন্ধুর পকেটে পুরে দেওয়ার কাহিনীটা আপনার উর্বর মস্তিষ্কের ফসলও হতে পারে। তাছাড়া আর কি কারণ থাকতে পারে হঠাৎ এই গল্প শোনাবার? আমার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার প্রয়াস হিসেবেও ধরতে পারি আমি ব্যাপারটা। কাজেই আমার মনে হয় রওনা হওয়ার আগে আমাদের একবার এই ঘরটা পরীক্ষা করে দেখা দরকার। গিয়ানের দিকে ফিরল। 1 পা এদিক ওদিক নড়লে গুলি করবে। এবার উড্ডি আর পপিনিকে আদেশ করল, দেখো খুঁজে পাওয়া যায় কি না। বেশি সময় পায়নি ও। চট করে লুকিয়ে রাখা যায় এমনি কোনো জায়গায় পেয়ে যাবে ওটা খুব সম্ভব, সাধারণ কোনো জায়গায়। নাও শুরু করো। হাল ছেড়ে দিল রানা। ভাগ্য অপ্রসন্ন, চেষ্টার ত্রুটি করেনি সে। এক্ষুনি খুঁজে পাবে ওরা ওটা। বাতিস্তা আর ওস্তাদের কি হবে তাহলে? ওর নিজের ভাগ্যেই বা কী আছে? এই 3 জনের মুখ চিরতরে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা হবে, নাকি মাল পেয়ে ছেড়ে দেবে ওদের? কি করবে? আশ্চর্য দক্ষতার সাথে হলঘরের দুপাশ থেকে খুঁজতে খুঁজতে মাঝখানে আসছে উড্ডি আর পপিনি। তামার ফুলদানিটার খুব কাছে চলে এসেছে উড্ডি। প্রতিযোগীর ঘোড়ার মুখে ভুল করে মন্ত্রী চেলে দাবা খেলোয়াড় যেমন বোর্ডের অন্যদিকে চেয়ে আল্লাহকে ডাকে, নিছক ইচ্ছাশক্তির বলে প্রতিযোগীর মনোযোগ অন্যদিকে ফেরাবার চেষ্টা করে, রানার অবস্থা অনেকটা সেই রকম হলো। অন্যদিকে চেয়ে থাকার চেষ্টা করল সে, কিন্তু আর চোখে উড্ডির কার্যকলাপ লক্ষ্য না করেও পারছে না।
হঠাৎ ফুলদানিটা হাতে তুলে নিল উড্ডি। ধরাস করে উঠল রানার বুক। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে দেখল সে। ভিতরে হাত ঢুকালো উড্ডি। তারপর মুখটা উল্টো করে ঝাঁকি দিল। কিছুই বেরোলো না ওটার মধ্য থেকে। তাজ্জব হয়ে গেছে রানা। দুই চোখে ওর অবিশ্বাস। সত্যি কিচ্ছু নেই তামার ফুলদানির ভিতর? অধ্যায় ৩। ৫ মিনিট তন্ন তন্ন করে খোঁজার পর উড্ডি ঘোষণা করল, এ ঘরে নেই ওটা। কাঁধ ঝাঁকালো সিলভিও। থাকাটা অসম্ভব ছিল না। যাই হোক, খুঁজে দেখায় কোনো ক্ষতি হয়নি আমাদের। এবার তাহলে আপনার সেই বন্ধুর কাছে দেওয়ার কথাটা সত্য বলে ধরে নেওয়া যায়, কি বলেন? শুকিয়ে আসা ঠোঁট ভিজালো রানা জিভের ডগা দিয়ে। পরিষ্কার বুঝতে পারছে গ্যারা কোলে ফেসে গেছে সে এবার। প্যাকেটটা ফিরিয়ে না দিলে যে বাতিস্তা আর স্টেফানো মন্টিনিকে গুলি করে মারা হবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু গেল কোথায় ওটা? কে নিল? উড্ডি? শোবার ঘরে ঢোকার বেশ কিছুক্ষণ পরে এসে হাজির হয়েছিল উড্ডি। হলরুমে ঢুকে প্যাকেটটা খুঁজে বের করে নেওয়া সম্ভব ছিল ওর পক্ষে। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চাইছে লোকটা। প্যাকেটটা গায়েব করে দিয়ে নিজে কিছু টাকা হাতাবার তাল করেছে। তাই হবে। ও ছাড়া আর কে নিতে পারে প্যাকেটটা? চলুন রওনা হওয়া যাক, সিনর মাসুদ রানা, বলল সিলভিও। আপনার সহকর্মীদের সাথে দেখা করার পর আপনার সেই বন্ধুর কাছ থেকে নিয়ে আসবেন প্যাকেটটা। দাঁড়ান, বলল রানা চট করে। বুঝতে পারছে সে, উড্ডি যদি প্যাকেটটা নিয়ে থাকে আর একবার এই বাড়ির বাইরে কোথাও লুকিয়ে রাখবার সুযোগ পায়, তাহলে ও যে নিয়েছে তা প্রমাণ করার উপায় থাকবে না আর। এখন একমাত্র উপায় হচ্ছে প্যাকেটসহ ওকে হাতে নাতে ধরা, নইলে আশা ভরসা সব যাবে। কি ব্যাপার? অসহিষ্ণু কণ্ঠে জিজ্ঞেস করল সিলভিও। বন্ধুর কাছে দেয়ার গল্পটা বানানো, বলল রানা। আপনি ঠিকই সন্দেহ করেছিলেন। এই ঘরে লুকিয়ে রেখেছিলাম আমি প্যাকেটটা। কথাটা বলতে বলতে উড্ডির মুখের ভাব লক্ষ্য করল রানা, কিন্তু ওর কঠোর মুখে কিঞ্চিৎ বিস্ময়ের আভাস ছাড়া আর কিছুই লক্ষ্য করা গেল না। আশ্চর্য! তাজ্জব চোখে চাইল সিলভিও রানার মুখের দিকে। হঠাৎ এই অসময়ে কথাটা আমাকে বলে দিচ্ছেন কেন? স্বেচ্ছায় আপনার দর কষাকষির ক্ষমতা হারাচ্ছেন আপনি, সিনর মাসুদ রানা। এক্ষুনি পেয়ে গেলে আপনার সঙ্গীদের ছেড়ে নাও দিতে পারি, এই সন্দেহ আসছে না আপনার মনে? আসছে, কিন্তু তাতে কিছুই যায় আসে না। প্যাকেটটা খুইয়ে ফেলেছি আমি। এই ঘরে ঢোকার সাথে সাথে ওই দরজার নিচে আলো দেখে প্যাকেটটা আমি এই তামার ফুলদানিতে রেখে দিয়েছিলাম। ভুরু কুচকে ফুলদানিটার দিকে চাইল সিলভিও, তারপর চাইল উড্ডির দিকে। লম্বা পা ফেলে এগিয়ে গেল উড্ডি। ফুলদানিটা আবার হাতে তুলে নিয়ে ভিতরটা দেখল, তারপর উপুর করে ঝাঁকি দিল বার কয়েক। সবাই বুঝতে পেরেছে, তবু অনর্থক বলল উড্ডি, কিছুই নেই এর ভেতর। সময় নষ্ট করবার কৌশল খাটিয়ে যাচ্ছেন আপনি একটার পর একটা, অনুযোগের সুরে বলল সিলভিও। এতে কী লাভ আশা করছেন আপনি আমার জানা নেই। আমি বিরক্ত হয়ে উঠছি ক্রমে। আপনি কি আশা করছেন যে আপনার বন্ধুরা এসে উদ্ধার করবে আপনাকে? কেন বিশ্বাস করছেন না আমার কথা? আমি তো বলছি ওরা আমার হাতে বন্দী। প্রমাণ দিতে নিয়ে চলেছি আপনাকে, তবু কেন? ওটা আমি এই ফুলদানির ভিতর রেখেছিলাম, শান্ত কণ্ঠে বলল রানা। আমরা যখন শোবার ঘরে কথা বলছিলাম তখন সরিয়েছে ওটা কেউ। আপনারা ওই ঘরের মধ্যেই ছিলেন, কাজেই আপনাদের পক্ষে ওটা হাতানো সম্ভব ছিল না। কিন্তু একজন আছে যে সবার পরে ঘরে ঢুকেছিল, এই হল ঘরে একা থাকবার সুযোগ পেয়েছিল। সে হচ্ছে এই লোকটা। উড্ডির দিকে ইঙ্গিত করল রানা মাথা ঝাঁকিয়ে। আড়ষ্ট হয়ে গেল উড্ডি। ভয়ঙ্কর হিংস্র হয়ে উঠল ওর মুখটা। ঠোঁট দুটো সরে গেছে দাঁতের ওপর থেকে। দুই চোখে গোক্ষুরের বিষ। শোবার ঘর থেকে বেরিয়ে এলো লুইজা। বিস্মিত দৃষ্টিতে বোঝার চেষ্টা করল এতক্ষণ এই ঘরে কি করছে লোকগুলো। এগিয়ে এলো কয়েক পা। দেখুন সিনর মাসুদ রানা,
কটমট করে চাইল সিলভিও রানার চোখে। বড় বিপজ্জনক খেলা খেলছেন আপনি। আমার দলের লোকের মধ্যে সন্দেহ ঢুকিয়ে গোলমাল পাকাবার চেষ্টা করে কোনো লাভ হবে না। এসব অনেক পুরানো কৌশল, পচে গেছে। আপনার সঙ্গীদের কাছে যাচ্ছি আমরা এখন। ওখানে আপনার মুখ দিয়ে কি করে সত্যি কথাটা বের করতে হবে জানা আছে আমার। চলুন। রানার মেরুদণ্ডের উপর রিভলভারের নল দিয়ে খোঁচা দিল গিয়ান। হাঁটো। নড়ল না রানা। শান্ত কণ্ঠে আবার বলল, কেউ নিয়েছে প্যাকেটটা। ওরই নেয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। রওনা হওয়ার আগে ওকে একবার সার্চ করলে আপনিই উপকৃত হবেন। আমি বাজি রাখতে পারি, এক্ষুনি ওকে সার্চ করলে পেয়ে যাবেন প্যাকেটটা। বিদ্যুৎ গতিতে এগিয়ে এলো উড্ডি 2 পা। ঠাস করে প্রচণ্ড এক চড় মারল রানার গালে। মার খেয়ে 1 পা পিছিয়ে গেল রানা। রিভলভারটা ওর শিরদাঁড়ার উপর ঠেসে ধরে স্মরণ করিয়ে দিল গিয়ান, গোলমাল করলে কি ঘটবে। শুয়োরের বাচ্চা! রাগে হাঁপাচ্ছে উড্ডি। আবার একটা প্রচণ্ড চড় তুলল। থামো উড্ডি! ধমকে উঠল সিলভিও। কঠোর হয়ে উঠেছে ওর মুখটা। 2 চোখে সন্দেহ। অনিচ্ছা সত্ত্বেও সরে গেল উড্ডি। আপনার অনুযোগের গুরুত্ব উপলব্ধি করতে পারছেন সিনর? আপনার এই নালিশ মিথ্যে প্রমাণ হলে বড়ই দুঃখজনক ঘটনা ঘটবে আপনার কপালে। তখন আর ওকে বারণ করতে পারবো না আমি। বারণ করব না। অত বকর বকর না করে সার্চ করে দেখো ওকে, বলল রানা। কাঁধামি করো না। ওকে বিশ্বাস করতে যাবে কেন তুমি? ও যদি মনে করে প্যাকেটটা গায়েব করে দিয়ে কিছু ফালতু টাকা রোজগার করা যাবে, আমি তো বুঝি না তাহলে কেন ওটা তোমার হাতে তুলে দেবে ও। সতর্ক দৃষ্টিতে চাইল সিলভিও উড্ডির দিকে। উড্ডির তীব্র দৃষ্টিতে আক্রোশ। দাঁতে দাঁত চেপে কটমট করে চেয়ে রয়েছে রানার চোখের দিকে। প্যাকেটটা কি তোমার কাছে উড্ডি? মোলায়েম কণ্ঠে প্রশ্ন করল সিলভিও। না, মিথ্যে কথা বলছে শুয়োরের বাচ্চা। দেখুন না, নিজের চোখেই দেখুন। ক্ষোভে দুঃখে একটার পর একটা পকেট উল্টো করে দেখাতে শুরু করলো উড্ডি। রাগে বিকৃত হয়ে গেছে ওর চেহারা। পকেট থেকে টুকিটাকি জিনিস বের করে ফেলতে শুরু করলো মেঝের ওপর। সব পকেট দেখা হয়ে গেলে রানার দিকে ফিরল সিলভিও। এবার আর কিছু বলার আছে? বেল্টের নিচে, প্যান্টের ভাঁজে, কিংবা শরীরের আর কোথাও লুকানো থাকতে পারে। কথাটা বলল বটে, কিন্তু গলায় তেমন জোর পেল না রানা। খুঁজে দেখো, পপিনিকে আদেশ করল সিলভিও। যথেষ্ট ভদ্রতা ও সংকোচের সাথে, যেন বাঘের গায়ে হাত দিচ্ছে এমনি ভঙ্গিতে উড্ডির সারা শরীর সার্চ করল পপিনি। তারপর সরে দাঁড়ালো। কিছুই নেই। এবার আর কিছু? ক্রোধ দেখতে পেল রানা সিলভিওর চোখে। আশেপাশে কোথাও লুকিয়ে রেখে থাকতে পারে, বলল রানা, কণ্ঠস্বরটা স্বাভাবিক রাখার চেষ্টা করে। আপনার তাই মনে হচ্ছে, তাই না? হাসির চেষ্টা করল সিলভিও, কিন্তু সেটা মুখ ভ্যাংচানোর মতো দেখালো। আমার কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে তুমি একটা 3য় শ্রেণীর গর্দভ, মিথ্যেবাদী কোথাকার। রাগে হাত দুটো কাঁপতে শুরু করেছে সিলভিওর। আমার ভদ্রতাকে তুমি মনে করেছ দুর্বলতা। লুইজার অনুরোধে আমি চেয়েছিলাম ব্যাপারটা অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই নিষ্পত্তি হোক, কিন্তু বিচিতে গুঁতো না দিলে বলদ সোজা হয় না। আমার আর কিছুই করবার নেই। উড্ডির দিকে ফিরল সিলভিও। উড্ডি, যা ভালো বুঝবে তাই করবে তুমি। আমার আর কিছু বলার নেই। হোটেলে চললাম আমরা। যেমনভাবে পারো 2 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে ওটা আমার কামরায়। ঠিক আছে, বলল উড্ডি দাঁতে দাঁত চেপে। 2 ঘন্টার মধ্যেই পাবেন ওটা। খপ করে লুইসার হাত ধরল সিলভিও। টান দিয়ে নিয়ে গেল দরজার কাছে। দরজাটা খুলে পিছন ফিরে চাইল রানার দিকে। রাগটা সামলে নিয়েছে অনেকটা। আমার সাথে গোলমাল ভারত সরকারের। তুমি বিদেশি গুপ্তচর। মাঝখান দিয়ে এর মধ্যে নোংরা নাকটা না গলালেই পারতে। এখন তোমাকে নিয়ে যাওয়া হবে তোমার সঙ্গীদের কাছে। ওখানে প্যাকেটটা ফেরত দিতে বাধ্য করা হবে তোমাকে। তারপর, কথাটা শেষ না করেই মাথা ঝাঁকালো সিলভিও। চলি। খুব সম্ভব
আর কোনো দিন দেখা হচ্ছে না আমাদের। দেখা না হওয়াটাই তোমার জন্যে মঙ্গল হবে, বলল রানা। কাঁধ ঝাঁকালো সিলভিও। অমন বড়াই আগেও বহুবার শুনেছি আমি, কান পচে গেছে শুনতে শুনতে। গুড বাই। চলে গেল সিলভিও লুইসাকে টেনে নিয়ে। ধরাম করে বন্ধ হয়ে গেল দরজা। ঘ্যাটনুয়ো ভোর পিছনে একটা অন্ধকার বাড়ির সামনে এসে থামল গন্ডোলা। একটিও বাতি নেই, নিঝুম পুরী। দেখলেই বোঝা যায় বহু পুরানো আমলের বাড়ি। মনে হয় এক্ষুনি হুড়মুড় করে ধসে পড়বে ঘাড়ের উপর। গন্ডোলা বেঁধে ফেলল পপিনি ঝটপট। শিরদাঁড়ার উপর রিভলভারের খোঁচা দিল গিয়ান। নামো। উড্ডি নেমে পড়েছে আগেই। পাড়ে উঠে এলো রানা পপিনির পিছন পিছন। চট করে ডাইনে বায়ে চাইল সে একবার। খালটা ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু ওর তীক্ষ্ণ কান কাছাকাছি কোথাও ছপাত করে দাঁড় ফেলার শব্দ পেয়েছে। একটা গন্ডোলা আসছে এই দিকেই। শব্দটা উড্ডির কানেও গেছে। কোনো গোলমাল করবার আগেই খপ করে রানার হাত ধরে টেনে নিয়ে গেল সে বাড়ির ভিতর। ভ্যাপসা একটা দুর্গন্ধ এলো রানার নাকে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল গিয়ান আর পপিনি। পাঁজরের উপর রিভলভারটার উপস্থিতি অনুভব করল রানা আবার। দেয়াল হাতড়ে একটা তাক থেকে মোমবাতি নিয়ে জ্বালল উড্ডি। সরু একটা প্যাসেজ ধরে এগুলো ওরা। কিছু দূর গিয়ে দরজাটা খুলতেই সিঁড়ি দেখা গেল। নোংরা সিঁড়ি বেয়ে নামতে শুরু করেছে উড্ডি। পিছন দিকে ঠেলা খেয়ে নামতে বাধ্য হলো রানাও। বড়সড় একটা স্যাঁতস্যাঁতে ঘর, 3টে মোমবাতির আলোয় ম্লানভাবে আলোকিত। দেয়ালের গায়ে পিঠ দিয়ে মেঝের উপর বসে আছে বাতিস্তা আর ওস্তাদ স্টেফানো মন্টিনি, হাত পা শক্ত করে বাঁধা। ওদের দিকে চেয়ে মনটা দমে গেল রানার। ও আশা করেছিল এদের ব্যাপারে মিথ্যে কথা বলেছে সিলভিও, কিন্তু নিজের চোখে দেখে স্পষ্ট বুঝতে পারল কি বিচ্ছিরি প্যাচে পড়ে গেছে সে। প্যাকেটটা ফেরত না দিলে ওর সামনেই হত্যা করা হবে এদের। অথচ এই যে সিনর, কী নাম যেন তোমার, তোমাকেও ধরে এনেছে? ছি ছি ছি, জখম কোথায়? বিনা জখমে আস্ত লোকটাকে ধরে ফেলল। কোন ইয়ারে পাশ করেছ? অনিলের খবর কি ওস্তাদ? রানা দেখল লাল হয়ে আছে ওস্তাদের টাক। মাথার একপাশে গভীর ক্ষতচিহ্ন, গালে একটা লম্বা চেরা দাগ। টপ টপ করে রক্ত ঝরছে সেখান থেকে জ্যাকেটের উপর। বাম বাহুর কনুইয়ের কাছে চিরে ফাঁক হয়ে আছে ইঞ্চি 3 জায়গা। মেঝেতে জমে আছে রক্ত, আরও জমছে। বাতিস্তার অবস্থাও তেমন সুবিধের নয়। একটা চোখ বুজে গেছে মার খেয়ে, কালো হয়ে আছে জায়গাটা। কপালে কাটা চিহ্ন। খুব সম্ভব এই আঘাতেই জ্ঞান হারিয়েছিল ও। কাপড়টা ছিঁড়ে গেছে জায়গায় জায়গায়, গা দেখা যাচ্ছে, সেখানে আঁচড়ের দাগ। ছেলেটাকে বাঁচানো গেল না হে, বলল ওস্তাদ। নৌকোটা উল্টে দিল বেচারা, ডুবে গেল। চেষ্টা করলাম, কিন্তু তুলতে পারলাম না। চোপড়াও। দ্রুত কয়েক পা এগিয়ে এলো উড্ডি। ধরাম করে ওস্তাদের পাঁজরের উপর কষালো প্রচণ্ড এক লাথি। ব্যথায় কুকড়ে শুয়ে পড়ল ওস্তাদ একপাশে। খুব জোরে মারে তো ছেলেটা, মুখ বিকৃত করে হাঁপাতে হাঁপাতে বলল ওস্তাদ। কোন ইয়ারে পাশ করেছ? আবার লাথি তুলেছিল উড্ডি। থেমে গেল রানার অস্বাভাবিক চিৎকার শুনে। খবরদার উড্ডি, বুড়ো মানুষটাকে মেরো না ওভাবে। রানার তীক্ষ্ণ কণ্ঠস্বরে এমন কিছু ছিল যে থমকে গেল উড্ডি। কিন্তু ওর অসহায় অবস্থা দেখে ফিরে এলো সাহস। মারলে কি করবে তুমি শুনি? তোমাকে মেরে ফেলব, তারপর মরব। গুলি করেও ঠেকাতে পারবে না আমাকে। একটা চেয়ার এনে ঘরের মাঝখানে রাখলো পপিনি। হুকুম করল, বসো এখানে। রিভলভারের গুতু খেয়ে বসে পড়ল রানা। উড্ডির ইঙ্গিতে রানার 2 হাত চেয়ারের পিছনে নিয়ে বেকায়দা ভঙ্গিতে চেপে ধরল পপিনি। ধরাম করে লাথি মারল উড্ডি ওস্তাদের ভুঁড়ির উপর। তারপর রানার দিকে ফিরে হাসল। অসহায়ভাবে গড়াগড়ি খাচ্ছে মেঝে স্টেফানো মন্টিনি। গ্যাজলা বেরিয়ে এসেছে মুখ দিয়ে। পাগলের মতো টানা হেঁচড়া করল রানা, কিন্তু সারাশির মতো চেপে ধরে আছে পপিনি।
ছাড়ানো গেল না ওর হাত। দাউ দাউ করে জ্বলল রানার চোখ। পরোয়া করল না উড্ডি। এগিয়ে এসে রানার সামনে দাঁড়ালো, চাপা উল্লাস ওর চোখে মুখে প্রতিহিংসার সুযোগ পেয়ে। আমাকে ফাঁসাবার চেষ্টা হচ্ছিল না? মোলায়েম কণ্ঠে বলল উড্ডি। আমি চুরি করেছি প্যাকেটটা, তাই না? ওটা কোথায় আছে দেখাচ্ছি তোমাকে। হিপ পকেট থেকে একটা ময়লা গ্লাভস বের করে ডান হাতে পড়ল উড্ডি। আঙ্গুলগুলো বার কয়েক খুলল এবং বন্ধ করল। তারপর মুঠি পাকালো। নিরাসক্ত দৃষ্টিতে চেয়ে রইল রানা, যেন বুঝতে পারেনি কি ঘটতে চলেছে। কিন্তু ভিতর ভিতর তৈরি হয়ে গেছে সে। শরীর নড়াতে পারছে না ঠিকই, কিন্তু মাথাটা নড়াতে পারবে। ঘুষিটা কাটাবার জন্যে প্রস্তুত হয়ে অপেক্ষা করছে ও। তোমাকে খানিক মেরামত করা হবে এখন, শান্ত কণ্ঠে বলল উড্ডি। এই রকম সাই করে ঘুষি চালালো উড্ডি। বিদ্যুৎ ব্যাগে সরে গেল রানা বাম পাশে, ইঞ্চি দেড়েক। কানের পাশ দিয়ে বেরিয়ে গেল ঘুষিটা। ভারসাম্য হারিয়ে সামনে ঝুঁকে এলো উড্ডি। এক পায়ের হাঁটু দিয়ে ওর তলপেটে গুঁতো মারল রানা। অপর পায়ে লাথি মারল ওর পায়ের গোড়ালিতে। ছিটকে বাতিস্তার পায়ের কাছে পড়ল উড্ডি। প্রাণপণে জোড়া পায়ে লাথি চালালো বাতিস্তা। জায়গা মতো পড়লে ঘণ্টাখানেকের মধ্যে ঘুমিয়ে যেত উড্ডি, কিন্তু শরীর বাঁকিয়ে মুখটা সরিয়ে নিল সে। লাথিটা পড়ল ওর বুকের উপর। মেঝের উপর গড়িয়ে চলে গেল সে 4-5 হাত। উড্ডির সুবিধের জন্য একটু দূরে সরে গিয়েছিল গিয়ান। এক লাফে চলে এলো কাছে। রিভলভারের ব্যারেল দিয়ে মারল রানার চোয়ালের উপর। মুখটা সরিয়ে নেওয়ার চেষ্টা করল রানা। তাতে আঘাতের পরিমাণ কমল কিছুটা, কিন্তু তবু যতটা লাগলো তাতেই বউ করে ঘুরে উঠল মাথাটা। আবছাভাবে অনুভব করল উঠে দাঁড়াচ্ছে উড্ডি। অনর্গল গালি বেরোচ্ছে ওর মুখ থেকে। বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল উড্ডি রানার উপর। চুল ধরে মুখটা উঁচু করল। নাক মুখ ভর্তা করে দেওয়ার জন্যে প্রকাণ্ড একটা ঘুষি তুলল, কিন্তু খপ করে ধরে ফেলল গিয়ান ওর হাতটা। এখন না, পরে, বলল গিয়ান। ওর বন্ধুর সাথে দেখা করতে হবে ওকে। এখনই জখম করা ঠিক হবে না দোস্ত। এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল উড্ডি। পিছিয়ে গেল এক পা। জ্বলছে চোখ দুটো। মুখটা খুলছে আর বন্ধ হচ্ছে। সামলে নেয়ার চেষ্টা করলো কয়েক সেকেন্ড। তারপর মনে হলো গিয়ানের বক্তব্যের অর্থ বুঝতে পারল সে। ঝট করে পিছন ফিরল নিজেকে নিবৃত্ত করার জন্যে। প্যাকেটটা ফেরত দিচ্ছ? কানের কাছে মোলায়েম কণ্ঠে বলল গিয়ান। মাথাটা ঘুরছে এখনও, কিন্তু তারই মধ্যে পরিষ্কার বুঝতে পারল রানা, ও যে জানে না প্যাকেটটা কোথায় এ কথা বিশ্বাস করবে না এরা। শোল্ডার হোলস্টার থেকে একটা রিভলভার বের করে ফেলেছে উড্ডি। বাতিস্তার দিকে তাক করে ধরল সেটা। ওর চোখের দিকে চেয়ে পরিষ্কার বুঝতে পারল রানা, ওর একটি মুখের কথার উপর নির্ভর করছে বাতিস্তার বাঁচা আর মরা। না বলার সাথে সাথেই গুলি করবে উড্ডি। যে করেই হোক সময় নিতে হবে এখন, আর কোনো উপায় নেই। ঠিক আছে, বলল রানা। এনে দেব ওটা আমি। কাছে এসে দাঁড়ালো উড্ডি। দাঁতে দাঁত চেপে বলল, এই তো লক্ষ্মী ছেলে। কোথায় আছে ওটা? সারাগাত হোটেলে উঠেছে আমার বন্ধু, ওখানেই আছে। কি নাম ওর? গামাল মুস্তফা, বলল রানা অম্লান বদনে। পপিনির দিকে ফিরল উড্ডি। সারাগাত হোটেলে ফোন করে জেনে এসো এই নামে কোনো লোক আছে কি না। আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।